আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সোমা। বাংলাদেশ অভ্যন্তরে আরকান আর্মির গুলিতে শিশু নিহত, আরও একজন গুলিবিদ্ধ। মোদির প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ। জাপা ও এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। ফের বাড়তে পারে শীতের দাপট, দিনের তাপমাত্রা কমার আভাস। রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি। চট্টগ্রাম বন্দর থেকে উধাও এলপিজি বাহী জাহাজ, নাম ফ্লাগ পরিবর্তন, ভুল তথ্য জিডিতেও। স্ত্রী কন্যা সহ সাবেক মেয়র লিটনের 41 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন। খুলনায় গভীর রাতে যুবককে গুলি করে হত্যা। বাংলাদেশ নিয়ে আইসিসি বিসিআই এর বৈঠক আজ। ইরানে বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা, শাস্তি মৃত্যুদণ্ড। ত্রিপুরায় পূজা ও মেলার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা, ইন্টারনেট বন্ধ। যুক্তরাষ্ট্র জুড়ে জোরালো বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকা থাকা অবস্থায় হঠাৎ বাংলাদেশ অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান। ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন। স্থিতিশীলতার জন্য দুই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে 2 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। শীতের তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমলেও দেশের ওপর এখনও শীতের প্রভাব বজায় রয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে। এর মধ্যেই নতুন করে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে করে শীতের অনুভূতি আরও জোরালো হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 2 দিন দেশের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর 4:30টার দিকে এ ঘটনা ঘটে। চুরির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, মুখোশধারী 2জন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির FZS ভার্সন 2 মডেলের ছিল। এর রং ছিল কালো। মোটরসাইকেলটি ভাটারা থানার SI মোহাম্মদ ফিরোজের। ভোরের দিকে মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাঙ্কের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। প্রায় 43,000 টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরের নোঙরে থাকা একটি জাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এটি কুতুবদিয়া অ্যাঙ্করে 13 মাস অবস্থানকালে নাম ও ফ্ল্যাগ পরিবর্তন করে পরে হঠাৎ করে উধাও হয়ে যায়। জাহাজটিতে পরিবহন করা LPG ইরানের ছিল, এমন অভিযোগও উঠেছিল। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানা গেছে, জাহাজটি যখন চট্টগ্রাম বন্দরে আসে তখন এর নাম ছিল ক্যাপ্টেন নিকোলাস। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল গত বছরের 9 অক্টোবর ইরানি জ্বালানি পরিবহনের অভিযোগ এনে LPG পরিবাহী ট্যাঙ্কার জাহাজটিকে নিষেধাজ্ঞা দেয়। তখন জাহাজটির অবস্থান করছিল বাংলাদেশে।
এটি এখনো চট্টগ্রাম বন্দরের বার্থিং লিস্টে রয়ে গেছে। বন্দরের নথি অনুযায়ী কাগজে কলমে জাহাজটি এখনো ক্যাপ্টেন নিকোলাস নামে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। বার্থিং লিস্টের তথ্য বলছে জাহাজটিতে 42,924 টন এলপিজি ছিল। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, স্ত্রী মিসেস শাহিন আক্তার এবং 2 কন্যা আনিকা ফারিহা জামান এবং মায়েশা সামিহা জামানের 41টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান হিসাব অবরুদ্ধের এই আবেদন করেন। সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের 22তম জরুরি অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন সম্মত রাখা, সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম রয়েছে। খুলনার রূপসা উপজেলায় আব্দুর রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের ওই সময় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। এরই মধ্যে আইসিসিকে নিজের অবস্থান জানিয়ে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল শনিবার বিকেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্বিতীয় চিঠির উত্তর এখনো পাননি তারা, তবে অচিরেই পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলবে বলেও দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বিসিবি সভাপতি। আমিনুল ইসলামের এই সংবাদ সম্মেলনের আগেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আজ রোববার আসন্ন টি-20 বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। প্রতিবেদনে এটাও বলা হচ্ছে, এই সমস্যার সমাধান বের করা জয় শাহর জন্য সহজ হবে বলে মনে হচ্ছে না। ইরানে টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। এতে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উস্কানোর পাশাপাশি জোরালো সমর্থন দিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীদের। ইরানের সরকার মার্কিন ও ইসরায়েলের মদতপুষ্ট এই বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে। বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, খবর এফপির। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাতের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের 186 নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের মোহারেব বলে ঘোষণা করেছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র। মুহরাবদের শাস্তি মৃত্যুদণ্ড। পূজা ও স্থানীয় মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় 2 সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত মুস্তাব্বির আলী নামে এক ব্যক্তির কাছে পূজার চাঁদা দাবি করা নিয়ে বিরোধের জেরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত 5 থেকে 6 জন আহত হয়েছেন। পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর ও দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সেবা বন্ধ সহ কঠোর ব্যবস্থা নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরয় থানা এলাকার কুমারঘাটে স্থানীয় এক মেলার চাঁদা সংগ্রহ নিয়ে বিরোধকে কেন্দ্র করে 2 সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কবি ও সমাজকর্মী রেনে নিকোল বুট হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চলা ওই বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা জেগেছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সিটি, টেক্সাস, ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে প্রতিবাদকারীরা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রেনে নিকোল বুডের মৃত্যুর পর থেকেই মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে। শনিবার সেখানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।